নমস্কার, শুভ সকাল। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজের যারা এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ এবং তাঁর স্মরণে আমরা কিছু কথা শুনব এবং সব থেকে বড় কথা একটা ছবি দেখব, সুবর্ণরেখা তার তৈরি করা। যেহেতু ছবিটাই অনেক কথা বলে, তাই তার আগে খুব বেশি বলার খুব যে মানে হয় তা না। আর তাছাড়া ঋত্বিক বাবু সম্বন্ধে আমাদের যে জানা, তা আমরা অনেকটাই জেনেছি যার কাছ থেকে, যার বই পড়ে এবং তার পরবর্তীকালে জীবনে কথাবার্তা শুনে ভীষণই ঋদ্ধ হয়েছি। শ্রী সঞ্জয় দা, ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। সঞ্জয় দাই বলবেন। আমি দু একটা কথা বলতে পারি একদম প্রারম্ভিক পর্যায়ে। সেটা হচ্ছে যে আমরা যখন ঋত্বিক ঘটককে কাজ দেখি বা তাকে স্মরণ করি, তখন আমরা যদি তাকে বস্তুনিষ্ঠ হয়ে দেখি, ব্যক্তি পুজোর ওপরে উঠে দেখি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে সময়ে ঋত্বিকবাবু কাজ শুরু করছেন, সেই যে সময়টা, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধোত্তর, দাঙ্গা, কালোবাজারি এবং আমাদের দেশের স্বাধীনতা যুব সন্ধিক্ষণ, স্বাধীনতা আসার সেই সময় চতুর্দিকে বিক্ষোভ এবং যেভাবে সারা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল, সেই আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসি বিরোধী মঞ্চ তৈরি হচ্ছে, প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন কিংবা পরবর্তীকালে আইপিজিএ, গণনাট্য সংঘ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে ফিল্ম সোসাইটি মুভমেন্টও শুরু হচ্ছে। এই সময়কালটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ ছিল। জন্ম শতবর্ষ পালন নিছক তাকে নিয়ে আরেকবার চিন্তা ভাবনা করা নয়। মূল কারণটা বোধহয় এই যে আজকের সময়টা, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে সেই সংকটগুলো আবার ফিরে এসেছে। যে অর্থনৈতিক সংকট আমরা সেই সময় দেখেছি বা পড়েছি, যে ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে উন্মত্ত পৃথিবী এবং তার পরবর্তীকালে সাম্প্রদায়িক বিভাজন, দাঙ্গা এবং সব থেকে বড় কথা তার বিরুদ্ধে লড়াই আর মানুষে মানুষে বিভাজন, সেই যে রাজনীতি এবং যে অর্থনৈতিক প্রেক্ষিত, সেইটা কোনো কারণে আজকে আবার ফিরে এসেছে। কারণটা খুব স্পষ্ট, কোনো কারণে বলবো না, কারণটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে একটা সময় সেই ক্লাসিক্যাল লিবারেল ইকোনমিক্স যথেচ্ছ মুনাফার জন্য তৈরি হওয়া যে অর্থনীতি, মুনাফা
অর্জনের জন্য তৈরি হওয়া, তা আবার ফিরে এসেছে। আমরা জানি 90-এর দশক থেকেই, এবং পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলেছে, এবং তার ফলশ্রুতি তার উপরেও কেটে গেছে প্রায় 35টা বছর। তার ফলশ্রুতি হিসেবেই বোধহয়, যেমন রোরিং 20s-এর ফলশ্রুতি হিসেবেই 29 সালের ডিপ্রেশন এসেছিল, আজকে সেই পর্যায়টা আসতে চলেছে এবং আরো ভয়ঙ্কর সময় আসতে চলেছে। কিন্তু ঋত্বিক বাবুর যে বক্তব্য সারবত্তা জীবনে, সেটাই কিন্তু এই যে সীমান্ত সন্ত্রাস, যুদ্ধ, বিভিন্ন দেশের ভৌগোলিক যে নির্মাণ, এবং বিশেষ করে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের বাংলার যে দুভাগ হয়ে যাওয়া, তার যে যন্ত্রণা, শুধু ভৌগোলিক বিভাজন তো নয়, তার সঙ্গে সঙ্গে রয়েছে সামাজিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক বিভাজন। সেই বিভাজনের বিরুদ্ধে কথা বলার একটা রূপ। শিল্পীরা নানা ধরনের মানুষ হন। দেখা যায় যে বিভিন্ন বাজারের চাপে, অর্থনৈতিক চাপে এবং অন্যান্য কিছুটা প্রলোভন, কিছুটা ভয়, এইসব নিয়ে তাদের বাধ্যতা আদায় করা হয়। ঋত্বিক বাবু অবাধ্য ছিলেন। রাষ্ট্র ব্যবস্থা বিরুদ্ধে অবাধ্য একটা মানুষ। আর সেই অবাধ্যতা শুধুমাত্র কিন্তু ছবিতে নয়, নাটকেও সেই অবাধ্যতা কিন্তু ভয়ঙ্করভাবে মাথা তুলতে পেরেছিল। এবং ঋত্বিক ঘটকের সেই রাষ্ট্রের বিরুদ্ধে যে দ্রোহ, যে প্রশ্নগুলো তুলে গেছেন, এই দেশ ভাগ নিয়ে, আর্থিক দারিদ্র্য নিয়ে, শ্রেণীর বিভাজন নিয়ে, এবং একটা সময় আমরা দেখতে পাই যে যা যা ঘটনা ঘটছে সেটা স্থানীয় হতে পারে, সেটা দেশীয় হতে পারে বা আন্তর্জাতিক স্তরে, তা নিয়ে তিনি যে রিয়াকশন দিচ্ছেন, এবং তার চেয়েও বড় কথা, সেই রিয়াকশন দেওয়ার কারণে তার পেছনে যে যুক্তিগুলো দিচ্ছেন বা যে যুক্তিগুলো উদ্ভাবন করছেন, সেটা কিন্তু তাকে শুধুমাত্র ফিল্ম মেকারের পরিধির মধ্যে সীমায়িত রাখছে না। তিনি কিন্তু দার্শনিকের ভূমিকা পালন করছেন। আমরা সবাই বাস্তবটা চোখে দেখি বা কানে শুনি বা অনুভব করি, কখনো কখনো বাস্তবকেই মেনে নিই। যারা প্রতিবাদ করেন তারা দর্শনের ভিত্তিতে বাস্তব থেকে সত্যে উত্তীর্ণ হন। তাই বাস্তব খোঁজার বাইরেও যে একটা পৃথিবী, আমাদের বাস্তবতার বাইরেও যে একটা পৃথিবী আছে যেটাকে ছুঁতে পারা যায়, আমার ধারণা উনি সেই ছোঁয়ার কাজটা করতে পেরেছিলেন। স্বাভাবিকভাবেই রাষ্ট্রশক্তি এবং তার যারা পৃষ্ঠপোষক বা চালক, পরিচালক, যাই বলুন, তাদের সঙ্গে যে দ্বন্দ্ব তৈরি হবে, সেই দ্বন্দ্ব স্বাভাবিক কারণেই তার যে প্রচারের ব্যাপ্তিটাকে কমিয়ে দেবে, শাস্তি পেতেই হবে। কিন্তু আজকেও এত সব কিছু সত্ত্বেও এই যে ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে
গলা তোলার জন্য কারো না কারো তো একজন রোল মডেলকে দরকার হয়, ইগো আইডিয়ালকে দরকার হয়, যারা অবাধ্য হয়ে এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যারা বিশ্বাস করবেন যে এক কথায় একজন মানুষকে তুমি আমার দেশের লোক নও বা তুমি আমার দেশের লোক কিন্তু তুমি বেরিয়ে যাও, এই কথাগুলো যখন বলা হবে তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের কাছে আমরা যখন চিন্তা ভাবনা করি যে এই ধরনের কথার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন ঋত্বিক ঘটক পথ দেখান, সেই রোল মডেল হয়ে ওঠেন, এখনো ওঠেন। এই যে যখন আমরা ভীষণভাবে ভেসে যাই নানা ধরনের উত্তেজনায়, আজকাল খবরের কাগজ খুললেই দেখছি যে নতুন কি ওষুধ এলো বা নতুন কটা স্কুল হলো, কটা হাসপাতাল হলো বা বৈজ্ঞানিক কেন্দ্র হলো, সেইটা খুব একটা খবরের স্থান পাচ্ছে না। খবরের স্থান পাচ্ছে কোন দেশ 5th জেনারেশন জেট ফাইটার তৈরি করে ফেলেছে, কে 6th জেনারেশন করে ফেলেছে, কার পারমাণবিক শক্তি কতটা, কে কতটা শক্তির আস্ফালন করছে, সেই খবরগুলো ছেয়ে গেছে। একটা উগ্র জাতীয়তাবাদী কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে, যা কিন্তু দেশপ্রেম নয়। আর একটা দেশ যে ভাগ হয়ে গেল, একটা বাংলা যে ভাগ হয়ে গেল, তার যে জ্বালাটা যারা ওপার থেকে আবার এলেন তাদের মধ্যে রয়ে গেল, সেইটা নিয়ে যে ভাবা, সেইটা নিয়ে যে চর্চা, সেটাকে যতটা অবদমিত করে রাখা যায় সেটাই সবসময় এই রাষ্ট্র ব্যবস্থা করে থাকে। তাই তার বিরুদ্ধে অবাধ্য হওয়ার সময় বারবার ঋত্বিক ঘটকের কাজগুলোর কাছে আমাদের ফিরে আসতে হয় বলে আমার মনে হয়। আর সেইখানেই আজকে এই যে জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি, তার সার্থকতা। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকিটা আমরা বলবেন। ধন্যবাদ।